আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে কিছু এমার্জেন্সি ভাবে কিছু কথা বলতে চাই। আপনারা হয়তো জানেন, যারা আমাকে চেনেন, ওই কবরবাড়ি গ্রামে আমি বিয়ে করছিলাম। তো কথায় আছে না, যে বিয়ে শাদীর ব্যাপারে অন্তত মিথ্যা কথা বলতে হয় না, কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো সবই আল্লাহর হাতে। আগে যদি জানতাম যে আমি যে মেয়েটাকে বিয়ে করছি, মানে আমার বউয়ের ছোট বোন, মানে আমার শালি, সে আরো আমাদের বিয়ের 1 মাস আগে বাপ মার মুখে চুনকালি দিয়ে অন্যের সাথে প্রেম করে ভাইগে গিয়ে বিয়ে করে। এই বিষয়টা যদি আমি আগে থেকে জানতে পারতাম, তাহলে কি আর কখনোই ওই ফ্যামিলিতে আমি বিয়ে করতাম করতাম না তো। কিন্তু এই বিষয়টাই আমার কাছে লুকানো হয়েছিল। যখন সবার সাথে পরিচয় করিয়ে দিল, তখন আমি জিজ্ঞেস করলাম যে তো আরেকজন কই। তখন সবাই বলে যে সে ঢাকা থেকে গার্মেন্টসে চাকরি করে। কিন্তু তার যে আরো 1 মাস আগে বিয়ে হয়ে গেছে, বা সে যে ভাইগে গেছে অন্য একজনের হাতে হাত ধরে, এই কথা কিন্তু কেউই বলে নাই। তারপরে আবার দেখেন, বিয়ের ঠিক 3 দিন পরে, মানে মেলানির দিনে যখন বেড়াইতে গেলাম, তখন আমার শাশুড়ি ফোন দিয়ে ধরাই দিল। মানে রাত্রেবেলা, বিকেলবেলা গেছি তো, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে আমরা ভাইরারা কয়েকজন এক জায়গায় হয়েছি। নয়ন ভাই, পলাশ ভাই, আমি, শুধু নাই ছোটজন। এখন আমার শাশুড়ি খাওয়া দাওয়া শেষ করার পরে ফোন দিল, ছোটজন রে ফোন দিয়ে ধরাই দিছে যে পলাশ, নাও তোমরা এই 4জন মিলেমিশে থাইকো। পলাশ ভাই গেছে রাগ হইয়ে। কিসের 4জন? কে 4জন? মানে চিন্তা করেন, যে ওই সংসারে আরেকটা মেয়ের, ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু বড় যে ভাইরা, বড় যে জামাই, সে এখন পর্যন্ত জানে না। সে তো রাগ হবেই। আর এইদিকে আমি, আমার বয়স মাত্র 3 দিন, আমারও তো রাগ হওয়ার কারণ আছে, আছে না? সেইখানে পলাশ ভাইরে সারা রাত, মানে রাত্র 3টা পর্যন্ত ওই উঠানে বইসে আমি বুঝাইছি যে ভাই যা হয়েছে হয়েছে, ওরা তো ছোট বোঝে নাই, ঠিক আছে? এখন আপনি যদি মুখ ঘুরাই নেন, তাহলে তো হয় না। আমারে বুঝাবে তারা যে আমার সাথে বাটপারিটা করছে, আমার সাথে মিথ্যা কথা কইছে, অথচ সেইখানে আমি বড় জনারে বুঝাইয়া ওদের সাথে কথাবার্তা বইলে সব এক জায়গায় করলাম। আমি তো সেই মানুষ যে কিনা সবাইরে নিয়ে একসাথে থাকতে চাইছিলাম, ভালো থাকতে চাইছিলাম। এই যে ওই দিন যে এই যে যে উপকারটা করছি না, সেই উপকারের প্রতিদান আইক্যওয়ালা বাস দিছে আমারে, পাইছি, খুব ভাল লাগছে। কারণ আমার বউ যখন ঝগড়া লাগলো আর এখান থেকে চলে যায়, তখন ওই লোকটাই নিয়ে গেছিল। যাক, ওই পর্যন্ত আর না বলি। তারপরে আপনারা হয়তো জানেন যে সামান্য একটু বিষয় নিয়ে ঝগড়া কইরা, ন্যারেটিভ সৃষ্টি কইরা, ইচ্ছে কইরা ঝগড়া কইরা চলে গেল। হয়তো তখন একটু রাগ ছিল, তাই। কিন্তু আমারও রাগ ছিল, যার কারণে সে যাইতে পারছে বা যাইতে দিছি। যদি রাগ না থাকতো, তাহলে ও কেন, ও যাইতে চাবে কেন? ওর বাপ আসলেও তো জীবনে কোনোদিনও আমার কাছ থেকে নিতে পারতো না, পারতো? তো আমি যাইতে দিছিলাম। কেন দিছিলাম? ঝগড়া লাগার ঠিক 1 সপ্তাহ আগ পর্যন্ত তার যে চলাফেরা, তার যে কথাবার্তা, ঠিক আছে, মানে
ওখানেই মন মেজাজ অন্যরকম হয়ে গেছে, যার কারণেই ঝগড়াটা লাগছে। লাগার পরে আমি যাইতে দিছি দেখেই তো যাইতে পারছে, আর আমি যদি যাইতে না দিতাম, ও কেন, ওর বাপ আসলেও কোনোদিন যাইতে পারতো? পারতো না তো। যাই হোক, গেল। যাওয়ার পরে আমার আর ফোন দেয় না। যারা আমার শত্রু তাদের কাছে ফোন দিয়ে জানায় যে হ্যাঁ আমি বাড়ি আইছি, তো আমি তো জানতে পারছি। যাই হোক, আমি ফোন দেই, বাড়ি যাওয়ার সাথে সাথে আমার নাম্বারগুলো সব ব্ল্যাক লিস্টে। কোনো কায়দায়ও ফোন দিয়ে পাই না। অন্তত এইটুকু যদি জানতে পারতাম যে না, বেচারা কোনোদিন ঢাকা এসে নাই, ফার্স্ট টাইম, এই প্রথম আমার কাছে আসলো, তারপরেও যাও গেছে যেহেতু, ও তো আর একলা তো আর বাড়ি যাইতে পারবে না, এটা তো আমার বিশ্বাস। গেছে তো ওর বউনার সাথে, হয়তো ওর বউনাই ওর বাড়ি পর্যন্ত পৌঁছেই দেবে, নাহলে একজনের সাথে পাঠিয়ে দেবে, যে কোনো একটা সিস্টেম করবে তো। মানে এই নিয়ে একটু টেনশনে ছিলাম, যার কারণে সারাদিন ফোন দিই, বন্ধ বন্ধ, নাম্বার তো ব্ল্যাক লিস্টে। কোনো কায়দায় ওর সাথে কথা বলতে পারি না। ঠিক 15 দিন পরে ফোন দিছি, তখন ও ধরছে। তখন ধরার পরে ওই সময় আবার একটু রাগারাগি করলাম যে তুই যাই এই কাজটা ঠিক করছস, তুই যাই অন্তত আমার 1 মিনিট জানাইতিস যে আমি গেছি, তাও জানাইলি না। পরে ঠিক 2 মাস পরে আমি ওরে আনতে গেলাম। পরে যাইয়ে ওকে বাড়িতে পাইলাম না। পাইছি কোথায়? জলিল ফের, মানে ওই যে আর মামু বাড়ি, বড় মগরা। আমি ওইখানে গেছি ঢাকার থেকে, রাত্রে 10টা বাজে ওইখানে যেয়ে নামছি। ওর মামার সাথে দেখা। ও থাক ও ছিল হচ্ছে কি ওর বড় মামার বাড়িতে, আমি ওইখানে যাইতে চাইলাম। তা ওর মেজো মামার সেখানে যাইতে দিল না, যে এখন তো রাইত হয়েছে, তাকে বাড়ি যাইতে হলে নৌকা লাগে, লাগুক নৌকা, কিন্তু ও যেখানে আছে আমি সেইখানে যাব। ওর মামা তো ভাই হাফিজরে ফোন দিলাম, তো ভাই কোন জায়গা? কয় আমি দোকানে। বলে আমি তো এরকম ঢাকা থেকে আসছি, আমাকে একটু নিয়ে যান আপনাদের বাড়িতে, ফাতেমা আছে না, আমি তো ওইখানে যাব। ওর মামা তো ভাই কিছুক্ষণ পরে কয় আমি ফোন ব্যাক করতেছি আপনারে। 2-1 মিনিট পরে ফোন দিয়া সে আর এক সিটারি শুরু করে দিয়েছে। হয়তো ওই মহিলাটা মানা করছে, যার কারণে সে 2-3 মিনিট পরে ফোন দিয়ে আবার কয় কি যে আমি তো ভাই বাসায় চলে আইছি, এখন তো আর যাওয়া সম্ভব না, কারণ বাসা তো ওই যে দূরে, নৌকা নিয়ে যাইতে হয়। চিন্তা করছেন, আমি কিন্তু ওদের বাড়িতে কখনোই যাই নাই, শুধু ওই মোর্শেদ মামাকে বাড়িতেই গেছি। ওই ছোট যে 2 মামা, মেজো মামা আর ছোট মামা, ওনাদের বাড়িতেই গেছি মাত্র 2 বার। কিন্তু ওই বড় জনের বাড়িতে কিন্তু আজ পর্যন্ত যাই নাই, মানে ওরা নিতেও পারে নাই। বিয়ে করছে যে 4-5 বছর হয়ে গেল, ওরা যে নিয়ে মানুষের দেখাবে যে এই যে আমাকে ভাগ্নে জামাই, এইটুক সামর্থ্য তাকে আজ পর্যন্ত হয় নাই। যাই হোক, 2 বার গেছি নিজের ইচ্ছায়। পরে আমি আর যাইতে চাইলাম না মোর্শেদ মামার সাথে। আমি কইছি যে তাইলে আমার এই জায়গায় আত্মীয় আছে, আমার খালা বাড়ি আছে, আমি লাগলে সেই জায়গায় থাকবো, কিন্তু আপনাকে বাড়ি আমি এখন যাবো না। আর এই যে খাবার তাজা নিছি, এইগুলা পোলাপানরে, মানে ছোট ভাই বোন যারা আছে এদেরকে দিয়েন, আমি কালকে সকালে হাতামারে নিয়ে আপনাকে বাড়িতে আসবো না। পরে মামা তো আমারে ছাড়বেই না, জবরদস্তি কইরা তাকে বাসায় নিয়েই চললো। সেই রাত 11টা, দেখেন একজনের ব্যবহার, বড় জনের ব্যবহার, তাদের বাড়িতে আজ পর্যন্ত নিতেও পারে নাই। অথচ ছোট মামার যে বউ, যাওয়ার সাথে সাথেই কোন জায়গায় বসবো, কত কষ্ট করে আইছি, আগে হাত পাও দাও, পানি দাও, গামছা দাও, মানে সে কি একটা ব্যবহার। মানে ওই ছোট মামার বউডারে দেখলে মনে হয় যে এটা আসলে একটা মানুষের বাচ্চা, অরিজিনাল মানুষ। মাত্র 2 বার গেছি তো, ঠিক পাইছি। তো ওদের যারা ভালো ভাই তাদেরকে ভালো বলতে হবে, আর যে খারাপ তারা খারাপ বলতেই হবে, ঠিক আছে। পরে ভালো আদর যত্ন করলো, যা বলার মতন না। ওই ছোট মামিটাই আমার অনেক হেল্প করছে, যাতে আমি ফাতেমারে আমার কাছে ফিরিয়ে আনতে পারি, যেটা সত্যি কথা। যাই হোক, ওইখানে 3 দিন ছিলাম, বুঝাইলাম, পারলাম না। তারপরে আসলাম কবর বাড়ি। ওইখানে আসার পরেও আপনার সন্ধ্যার পরে ওইখানে যেয়ে উঠছি, মিষ্টি পান সুপারি যা যা লাগাই নেওয়া লাগে নিয়ে বড় ভাইরারে ফোন দিলাম।
সে আসলো পলাশ ভাই, ওদিকে নয়ন ভাইরও সাথে করে নিয়ে গেছি যে বউরে নিয়ে আসবো, একটা দরবার তো করাই লাগবে, যেহেতু একটা গ্যাঞ্জাম লাগছে। এই বড় দুজনের নিয়ে গেলাম, যাওয়ার পরে ঘরে দেখি যে না সবাই আছে। আমি ঘরে ঢুকেই সবাই যেহেতু এক জায়গায় সালাম দিলাম লম্বা করে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শাশুড়ি দেখে। কিন্তু আমার শাশুড়ি সালামের উত্তরটাও পর্যন্ত দেয় নাই। কি কব, তো ওইখানেই বুঝছিলাম যে ডাল মে কুছ কাল হ্যায়। যাই হোক, তারপরে কথাবার্তা কইতে কইতে অনেক রাইত হইলো, দরবার করলো পলাশ ভাই, নয়ন ভাই, এরা সাথে থাইকা সকালবেলা আমি আর ফাতেমা ঢাকা আসবো, সব ঝামেলা শেষ। কিন্তু সেই মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে কয় আমি যাব না। মানে কি হয়েছে না হয়েছে আল্লাহ পাকি জানে। ঠিক আছে, আমার শাশুড়ি এর ভিতরে আবার একটা চাইল খেলাইছে। সকালে ভোরে নয়ন ভাইরে ডাইকা কি কি জানি কইছে, কান পরা দেশে না দেশে আল্লাহই জানে। নয়ন ভাইরে কয় ওড়ো, শিগগির উঠে এনে বলান দাও, ওই যে কিস্তিওয়ালারা ঠিক কইছে আজকে পরে বাড়িতে এসে যদি ওঠে তখন এনাইতে তো বর্তমান সম্মান যাবে যাবে, আমাকেও যাবে যদি বাড়িতে মাথা আইসি। মানে একটা ন্যারেটিভ সৃষ্টি করলো আর কি। পরে এই নয়ন ভাইরে উড়াইলো, নয়ন ভাই আবার আমার বলাই উড়াইলো। উড়ানোর পরে এই তাড়াহুড়া কইরে ওই যে আসতে লাগছে কিস্তিওয়ালারা শিগগির, একটা সিস্টেম করো আর কি, যেমন কি ওখানে কি করবা। পরে তো মনে করেন বউরে কইলাম কিরে সব কিছু গুছিয়ে রাখছোস, চল আমরা যাই। বউ আসবে না। কেন কি হয়েছে, আমি যাইতে পারি, আমি কোনো কাজ কাম করতে পারবো না। আর তুই কি কাজ কাম করবি এই মহিলা, তোরে দিয়ে কি কোনোদিন কাজ কাম করাইছি বা করাইতে চাইছি? ওই ধরনের ছেলে আমি? হ্যাঁ, খারাপের গোষ্ঠী খারাপ। আসবি না তুই ভালোভাবে কইতে পারতি। তুই কি কাজ কাম করবি? তুই যে 2 মাস গার্মেন্টসে কাজ করে গেছোস, তুই কইতে পারবি যে আমি না কোনোদিনও কইছি যে আমি কষ্টে আছি, আমি সমস্যায় আছি, আমার জন্য আমার একটু হেল্প কর? কোনোদিনও কইছি? কই নাই তো। যেটুকু করছিলি নিজের ইচ্ছায়, কিন্তু এখন বুঝতে পারতেছি ওইগুলা করছিলি ইচ্ছা কইরা, মানে মানুষ দেখানোর জন্য। কারণ ওই যে তুই যে কইছিলি যে আমি যে ঢাকা আইছি, আমি তো তোর কাছে বইলে আসি নাই। আর যার কারণে তোরা যে তোর বাপের বাড়ি রাইখাইছি, এই জন্য তোর ওই সময়ই নিয়ত হয়ে গেছিল যে তুই আর কোনোদিনও আমার কাছে আসবি না। কিন্তু মানুষে কি কবে না কবে, অনেকে অনেক রকমের কথা বলবে, যার কারণে বলছেও, অনেকে অনেক রকমের কথা বলছেও, যার কারণে এই মানুষের কথা সহ্য করতে না পাইরে আর কি ঢাকায় আইছিলি আর কি আমার অনুরোধে। ঠিক আছে, এটা তো যখন তুই এখানে আইছিস, আসার পরে এলো তোর কাছ থেকে যখন শুনতে পারছি তখন বুঝলাম এগুলো সব ন্যারেটিভ। তুই ঢাকায়ও আসতেছিস, মানে তুই আর কোনোদিন আসতেই চাইছিলি না ওই সময়ই, কারণ যখন দেখছো যে আমি সমস্যায় পড়ছি। আরে হারামির বাচ্চা, আমি যে সমস্যায় পড়ছি তোর গ্রামের মানুষজন তো জানে না। যদি জানে তোর কপালে, মানে তোর মুখে থুথু দেবে। মেন্টাল। বিয়ের 3 দিন পরেই তো আমার সাথে ঝগড়া লাগাইছিলি, মনে আছে তোর সেই কথা? এত বড় মেন্টাল। এই ডিজিটাল যুগে, স্মার্ট যুগে এসে একটা মেট্রিক পাস করে একটা মাইয়া যদি এরকম মেন্টাল থাকে, আর পরের কথার উপরে যদি নিজে চলার চেষ্টা করে, সে কোনোদিনও সংসার করতে পারে নাকি? হ্যাঁ, বিয়ের ঠিক 3 দিন পরে কে না কে জানি আইয়া ওরে কানে কানে কি একটু কইছে যে না এত নাকি আগে বিয়ে করছিল। ব্যাস, কেল্লা হতে ওই যে মুখ গোমরা করছে তো করছে, বুঝেন? বিয়ের 3 দিন পরে। এরকম আরো অনেক কাহিনী আছে। এই জন্য কই, ডিভোর্স দিছস, কপালে ডিভোর্স লাগছস, ভালো করছস, যা করছস। যদিও মানুষের কথায় কান পড়া শুনে শুনে করছস, মানে যারা আমার শত্রু ছিল তারা তোর বন্ধু হয়েছে। ঠিক আছে, এইভাবেই হয়েছে আর কি। আমরা বুঝি না যেমন না, তোর মতো মানুষ আগ করবি, মানে কি কইতে চাস তো আমরা আগের থেকে বুঝে ফেলাই। তা আসলো না, পলাশ ভাই দরবার করে দেওয়ার পরেও সে আসলো না। পরে আমি একা চলে আসলাম। আসার পরে মানে ও যে আমার কাছ থেকে গেছে, প্রায় 9 মাস পরে আমার ডিভোর্স দিছে। এই 9 মাসের ভিতরে আমার মনে হয় না যে ও নিজের ইচ্ছায় সাইদে একটা দিন আমার ফোন দিয়ে জিজ্ঞাসা যে আপনি কেমন আছেন। তাহলে ও কেমন স্ত্রী, ও কেমন বউ, একটু চিন্তা করেন। অথচ এই 9 মাসে অন্তত
যদি হিসাব করি 9,000-এর উপরের টাকা আমি খরচা করছি খালি ওরে খালি ফোন দিয়ে ওর সাথে কথা বলার জন্য, ও কেমন আছে ওর খোঁজ খবর নেওয়ার জন্য। বিশ্বাস হয়েছে না? ওর স্বাস্থ্য বোন আছে টিনার কাছে দিকেই দেখেন। তারপরে ওই কবর বাড়ির একটু ভিতরে ওদিকে গেলে মুনিয়া নামে একটা মেয়ে আছে, মুনিয়ারে জিজ্ঞেস করে দেখেন। জান্নাতুল আছে, জান্নাতুল, তারা জিজ্ঞেস করে দেখেন। মানে মুনিয়া, জান্নাতুল এদেরকে আমি ঠিক মতন মানে চিনিও না, ঠিক আছে? কিন্তু এদের কাছেও আমি দিনের পর দিন ফোন দিয়ে ওদেরকে খালি জ্বালাইতাম যে যাওতে ফাতেমার কাছে একটু দাও, একটু কথা বলবো। তারপরে উত্তরপাড়ে নয়ন ভাই, ও যখন মানে নিজের ইচ্ছা স্বাধীনভাবে চলতে চায়, একটা মেয়ে বাপের বাড়িতে যেরকম চলে, সে যদি স্বামীর বাড়িতে এসেও ঠিক ওইভাবে চলতে চায়, তাহলে তো সে কোনোদিন সংসার করতে পারে না রে ভাই। আরে তো ওই মেয়েটা চায় ওইরকম। আমি যতই চাই, আমি যতই সমস্যায় থাকি, গরিব মানুষ ভ্যানসেলাই, তাতে কি হয়েছে, বউরে সবসময় একটু ভালো রাখার বা একটু পর্দাশীল, হ্যাঁ, ঘরের বাইরে এমনকি বাজারেও কোনো সময় নিয়ে যায়, বেশি প্রয়োজন না পড়লে নিয়েও যাই না, এরকম ফিলে রাখার চেষ্টা করছি। এই যে খারাপ করছি না? আজকের দুনিয়ার মতো যদি সবার মতো ওই পার্কে নিয়ে যাইতাম, চিড়িয়াখানায় নিয়ে যাইতাম, অমুক জায়গায় নিয়ে যাইতাম, ঠিক আছে, এই যে খোলামেলা যে একটা অবস্থা, যদি এরকম ফিলে তারা চালাইতে পারতাম, তাহলে শি ইজ ভেরি হ্যাপি, তাহলে আর কোনো সমস্যা হতো না। সে চাই ওইটা, তার কারণে হয়তো বনে নাই। আর একটা কথা, ওই যখন আনতে গেলাম আসলো না, এত দরবার করে দেওয়ার পরেও ওই বাড়ির যে বড় জামাই, সে বইলে দেওয়ার পরও যে আসলো না, তারে তারে কি অপমান করে নাই? তার মান সম্মান রাখছে? যাক, আমি চলে আসলাম, আসার পরে চিন্তা করলাম হয়তো ভয় পাইছে বা ভয় পাইতেছে, যার কারণে আইসে নাই। কিন্তু দেখি আর একটু চেষ্টা করে, পরে আমি আবার 1 মাস পরে এদিকে ফোন দিয়ে তো যোগাযোগ করার চেষ্টা করতেই গেছি, প্রতিনিয়ত করি। আমার বড় বোনের পাঠাইলাম যে বুঝি একটু যা। আমার বড় বোনের তো আপনারা হয়তো চেনবেন, কবর বাড়ি জুয়েল। জুয়েল আবার আমাকে সম্পর্কে বাইক না, আমার বোনের ননদের ছেলে, ওই যে সজীব কাজী যে সৌদি গেছে। আমি তো খারাপ, আপনাদের গ্রামের মেয়েরা যাই আমার নামে তো মানে আমার স্ত্রী ফাতেমা, ও তো যাই আমার নামে অনেক বদনাম টদনাম কইছে আপনাদের কাছে। তো আপনাদের কাছে কয় নাই, ফ্যামিলির কাছে তো অবশ্যই বলছে। তো বললে যাদের কাছে বলছে আর যারা আমার খারাপ মনে করেন বা ভাবেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা তো আমার চেনেন না। এই যে জুয়েলের যে ভাই সজীব, ওরে তো চেনেন? ওরা যারা চেনেন ওর কাছে একটু জিজ্ঞেস করেন, ও তো আমার ছোটবেলার ক্লাস ফ্রেন্ড, একবার ছোট থেকে একসাথে বড় হয়েছি, যে আমি ছেলেটা কেমন, আশা করি ওই বলে দিবে, ঠিক আছে? তা ভাবলাম যে আসলো না, যেহেতু হয়তো ভয় টয় পাইছে, তো এক কাজ করি, ওদিকে ওর ফ্যামিলিরও কিছু ভয় আছে যে এবার ঝগড়া করে আইছে, যদি যায়, যাওয়ার পরে হয়তো এই নাইট যে মানুষ হয়তো মারতে ঠারতে পারে বা হইতে পারে না, ভয় থাকতেই পারে। যার কারণে আমি কি করলাম, আমার বোনেরে পাঠাইলাম। আমি ঢাকায়, আমি তো বাড়ি যেতে পারি না, একটু সমস্যা আছে, যার কারণে বড় বোনেরে পাঠাইলাম যে বুঝি তোরা যা, যাইয়া ফাতেমারে যাই লই আয়, আমি তোকে বাড়িতে রাখ, এসে 1 সপ্তাহ পরে না আমি লই আসবো। এই বড় বোন হয়ে গেছে, হারামির বাচ্চারা তাগও কোনো দাম দেয় নাই। মানে এই যে একটা ভুল, আমি গেলাম আনতে, আসলি না, তারপরে যে বোন হয়ে পাঠাইলাম, এরপর তো আর কোনো ভয় থাকার কথা না, কথা আপনারা বলেন। তারপরও আসলো না, এই যে ভুল, এই ভুলগুলা করার পরে এরকম দেখতে দেখতে যখন 6 মাস কেটে গেছে, ঠিক আছে, তখন তো আর চিন্তা করছে 6 মাস তো হয়ে গেছে, এখন যাবো। মানে যত দিন গেছে এইভাবে, ততই আরো বেশি করে আরো ভয় ভিতরে ঢুকছে। এই ভয়গুলো তো কামাই করছে ও নিজের ইচ্ছায়, ঠিক আছে? যাই হোক, যা করছিস ভালো করছিস। তবে একটা কথা, আমি যদি আগের থেকে জানতে পারতাম যে তোর আগে তোর ছোট বোনের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, এই কথাটা যে লুকাইছিস, এই কাজটা ভালো করিস নাই তোরা, কোনোদিনও কই নাই, কইতে চাইও নাই, ঠিক আছে? তাইলে তো মনে কর ওই দিন কিসের মাইয়ে দেখা দিই, আরে বিয়ে করবা দেখে শুনে 10 জায়গা দেখে এক জায়গায় বিয়ে করবো, এরকম মেন্টাল তো আর তো বুঝতে পারতাম, যদি সত্যিটা জানতে পারতাম যে না এই ফ্যামিলির
ছোট মেয়ে আগে বাইকে গিয়ে বিয়ে হয়েছে, যার কারণে এখন বড় মেয়ে তো কেউ নেবে না, বা একটা মান সম্মানের ধাক্কা, যার কারণে তাড়াহুড়া করে এইভাবে বিয়ে দিছে। আরে বেটা, তাড়াহুড়া যদি নাই করবে, এই যে তাড়াহুড়ার কথা যে কইলাম, তাড়াহুড়া যদি নাই করবে, আমার ভাই বোন কেউ বাড়িতে নাই, আমি আর আমার মা, মা অসুস্থ, মা বুড়া মা, আমি ভ্যান চালাই, ওই মা একটু রান্না বান্না করে, ওই মায়ের পুঁতে খাইলেই কামাই করি, আমারও তো অবস্থায় চলতেছিলাম। এখন আমি তো সারাদিন রাস্তায় থাকি, ভ্যান চালাই, আর মা তো অসুস্থ, মারে দেখতে গে সবাই খালি কয় বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, ওদিকে বয়সও তো হয়েছে। আচ্ছা ঠিক আছে, যদি ভালো মেয়ে পাই তাহলে তো অবশ্যই করবো, করবো না কেন? তাছাড়া মার তো দেখাশোনার দরকার আছে, এই জন্য হইলেও আমার বিয়ে করা লাগবে। হঠাৎ করে শনিবার দিন কাগর বাজার তো বন্ধ, আপনারা জানেন, ড্রাইভাররা তেমন একটা গাড়ি চালায় না, কোটালি ভাড়ায় অন্তত। কোটালি ভাড়ার মানুষজন সবাই শোনা উচিত কথাগুলা। তা আমি কিন্তু চালাইছি, ওই রাত 8টা পর্যন্ত চালাই আইছি। আসার পরে মা বাদ দিল, প্রায় 500-600 টাকার মতো ইনকাম করছিলাম ওই দিন। তো আমাদের বাড়ির পাশে একটা গ্রাম দোকান আছে, চার দোকান, ওইখানে গেছি। হঠাৎ করে খবর আসলো সেই রাত 8টার সময়, বৃষ্টির দিন, যে এরকম একটা ভালো পাত্রী দেখছি, যাইতে হবে এখনই দেখতে। এখন রাত্রেবেলা এগুলো সম্ভব? কুফাটা লাগাইছে ওই জায়গা, মানে শুরুটাই রাত্রেবেলা, তাও আবার শনিবার দিন। যাই হোক, চিন্তা করছি যে ভালো মেয়ে যেহেতু, তাই যাই। সেই রাত 10টা বাজছে, বাসায় গেলাম, ফ্রেশ হইলাম, জামা প্যান্ট পরলাম, লোকজন কাছাইয়ে নিয়ে কবর বাড়ি এই প্রথম যাই, ফার্স্ট টাইম। এর আগে কখনোই যাই নাই কবর বাড়ি। না, হাসুয়া বাজার পর্যন্ত গেছিলাম ভ্যান চালাইয়া, টিপ লইয়া গেলাম। না, একটা মেয়েরে সাজাইয়া পাত্র পক্ষের সামনে আনতে কত সময় লাগে? আধা ঘন্টা, 1 ঘন্টা? আগে সময়টা তো দেখতে হবে, যে তারা খবর দিচ্ছে রাত 8টায়, 8:30টায়, আমরা যাইয়ে পৌঁছেছি 10টায়। যাইতে যাইতে সময় লাগছে না? লাখির বাড়ি থেকে যাইতে বৃষ্টির দিন, ওই রাত্রেবেলা যাইতে 1-1.5 ঘন্টা সময় লাগে না? 10টা, তো তোরা তো আগের থেকে রেডি হয়ে থাকবি, তাই না? সেইখানে পাত্রীরে সাজাইয়া আনতে আনতে লাগে 2 ঘন্টা, মানে 12টা বাজাইছে ওইখানেই। মানে ওদের নিয়তি ছিল এরকম খারাপ, মানে কিরকম, একটু দেরি করব, এদিকে গ্রামের মানুষজন সব চুপ হয়ে যাবে, নিশ্চুপ ঘুমাই যাবে, কেউ জানতেও পারবে না, এই রাত্রে রাত্রে কাজ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তখন তো বুঝতে পারিনি, রাত্রে 12টা বাজাইছে মেয়ে, 2 ঘন্টা বহাই রাখছে। কারণ আমার তো মাথা মটকে গেছে গরম হয়ে, যে কি হইলো, মেয়ের কি কোনো সমস্যা আছে নাকি, এত সময় লাগবে কেন? কারণ পরে ঘটকরে জিজ্ঞেস করলাম, কয় না মেয়ের কোনো সমস্যা নাই, কি কস, আসলে এবার দেখতে পারবি এনে, হয়তো মেয়ে লেখাপড়া করে তো, হয়তো বিয়ে করতে রাজি না। তা রাজি না, এই জায়গায় আমি কি বলি জানেন, যে যদি কোনো সন্তান বিয়ে করতে রাজি না, তাকে আপনারা জোর করে বিয়ে দিয়েন না, কারণ তার নিশ্চয়ই অন্য কোনো জায়গায় সম্পর্ক আছে। যাই হোক, আসার পরে দেখলাম চেহারা মাশাল্লাহ বাংলার 5, চেহারা দুয়ে কি পানি খাবো? আমি জিজ্ঞেস করলাম কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, নামাজ পারে কিনা। না, আমার ভিতর থেকে যেটা চাহিদা, হ্যাঁ পারে। বললাম তাহলে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনাইলো, মাশাল্লাহ মোটামুটি খুব ভালো লাগছে। আমি আর কিছু জিজ্ঞেসও করি নাই, ওই পর্যন্তই শেষ। পছন্দ হয়েছে, কথাবার্তা শেষ। এখন আপনার হচ্ছে গিয়া আমাদেরকে মেহমানদারি করাইলো, এখানে বেজে গেছে রাত 2টা। বৃষ্টি তো পড়তেই আছে, গ্রাম তো নিশ্চুপ, কেউ জানে না। জুয়েল ভাই ছিল তখন, সজীবের ভাই জুয়েল ভাই, তো আমাদের বিয়ের মানে ওই পক্ষ থেকে মাতুব্বর আর কি, গ্রাম প্রতিনিধি যাকে বলা হয়, সে ছিল। আলিম চাচা ছিল, আলিম চাচা। যাই হোক, এখন তারা আমাদেরকে আসতে দেবে না। আমার তো বাপেরও কিরা, যে এই জায়গা থাইকা পরের দিন সকালবেলা এই বউ লিয়ে চলে যাবো, এই ছেলে তো আর আমি না। আমার যতই রাইত হোক, আমার অসুস্থ মা রয়েছে বাড়িতে, আমাকে যেতেই হবে, আমি থাকবো না। আমি থাকতে আসিনি তো, মেয়ে দেখতে এসেছি, পছন্দ হয়েছে বা হয় নাই অন্য হিসাব, কাইটে বড় এবার, বা পছন্দ হয়েছে অমুক তারিখে, কিন্তু তারা কোনো কায়দাও আসতে দেবে না। কয় তোমাদের গার্জিয়ানরে ফোন দাও, গার্জিয়ানের সাথে কথাবার্তা কই। ওই ঘটক আবার কি করলো, ফারুক মোল্লারে ফোন দিল, আমার স্বাস্থ্য ভাই মেম্বার ফোন দিল,
এই মেম্বার কয় আচ্ছা ঠিক আছে, তাই ছেলে যেহেতু পছন্দ হয়েছে, তাই রাত তো অনেক হয়েছে, তো ঘর আসতে দেওয়া লাগবে না, এই কথা মেম্বারে কয়। আর মেম্বারের কথা শুনে তারা আর একটু জোর পাইছে, আমি তো ভাই থাকবোই না, তাইতে খুন কবল যা হয়ে যাক, আমি থাকবো না, আমার যাইতেই হবে, অসুস্থ মা আছে বাড়িতে, আমার বিয়ে আগে না, আগে মা, আর এই মার জন্যই তো বিয়ে করবো, মারে দেখাশোনা করার লাগবে, ঠিক আছে। কিন্তু তার আগেই যদি এই জায়গা থাইকে এইখান থেকে বউ নিয়ে একবারে যাই, গ্রামের মানুষের সামনে কি হবে, হ্যাঁ? যাই হোক, আমি আর থাকলাম না, তারা অনেক চেষ্টা করছে রাখার জন্য, চলেই আসলাম। আসার পরে কথা দিয়ে আসলাম যে 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 মুরব্বীর আপনাকে ফোন দিয়ে কইছে যাগো রাইখে দেন, সকালবেলা আমরা এসে বউ উঠে নিয়ে যাবো, আমি এনে সেই মুরব্বী নিয়ে এনে কালকে আপনাকে বাড়িতে আসবো, তো তার কোনো সমস্যা নেই, কালকেই বিয়ে যান। এখন কালকে তো সকালবেলা হয়েছে, তো চলে আসলাম, সকালবেলা হয়েছে, ওই মেম্বারের আর পাই না, যে মেম্বার কথা দিছিল ওই দেশে, মানে ওই গার্জিয়ান গো, জগে রাইখে দেন, আমরা সকালবেলা আসতেছি, এসে বউ নিয়ে যাবো। কারণ সেই মুরব্বীর আর খুঁজে পাই না, মুরব্বীরে খুঁজে পাইতে পাইতে এক দুহার, যাক অবশেষে পাইলাম, মুরব্বী যাবে না, মুরব্বী আবার আর এক নারী তৈরি করছে, কেন? ওই যে আমি কিছু টাকা পয়সা আনবো, তো মানে টাকা পয়সা বলতে কি, এই ধরেন যৌতুক মতুক কিছু চাই নেই, ওই আমার যে ভ্যান গাড়িটা ছিল, ওই ভ্যান গাড়ির টাকাটা আর কি, তারা সামান্য কিছু 35,000 টাকা, ঠিক আছে। সব কিছুই কই সমস্যা নেই, এখন তো ডিভোর্স হয়ে গেছে, এখন তো আর নাই, কইলে সমস্যা নেই। তবে আমার নিয়ত ছিল যে কোনো একদিন স্বাবলম্বী হইতে পারলে ওদের ওই টাকাও আমি দিয়ে দিতাম আর কি, তো এখন তো আর সম্ভব না। পরের দিন দুপুরের দিকে যাওয়ার কথা, ওই যে নয়ন ভাই, উত্তরপাড়ার নয়ন, আমার ভাইরা, দুপুরের দিকে যাইতে পারি নাই, দেখে এদিকে তো আমার ঝামেলা, কথা দিয়েছি আগামীকালকে বিয়ে, দুপুরের দিকে আসবো, আসতে তো পারতেছি না, কারণ ঝামেলা তো প্রথমেই মুরব্বীতেই ঝামেলা ফাতাই দিয়ে বয়ে রয়েছে। যাই হোক, এদিকে কাম কাজ সারতে সারতে আসর, এখনো যাইতে পারি নাই, তারা তো ফোনের পর ফোন দিতেই আছে, কারণ সবকিছু আগে রেডি, রান্না বাড়া রেডি, ঘটক সবকিছু রেডি, কারণ মিথ্যা কথার উপরে চলতেছে বিয়েটা, বুঝতে তো হবেই। এখন আমার ভাইরা কি করলো, একটা ইজি বাইক নিয়ে আমাকে লাকির বার মুন্সিবাড়ির গেটের সামনে বয়ে রয়েছে, আর বারবার ফোন দিতেছে, মানে চিন্তা করেন এরা কতটা ন্যারেটিভ খাড়াইছে, আর আমি তো বুঝতেও পারি নাই, মানে বোঝার মতন ওইটুক জ্ঞানও সেই সময় ছিল না, এক দ্বিতীয়ত যতটুকু পেশারে ছিলাম, যে মা অসুস্থ, সবচেয়ে বড় কথা এটা যে মা অসুস্থ, মারে দেখাশোনা করার জন্য একটা ভালো একটা মেয়ে দরকার, বিয়ে করা দরকার, শুধু এই একটাই চিন্তা ছিল মাথার ভিতরে, যার কারণে আর এদিক ওদিক ই করি নেই। আর নাইলে আমার গ্রামে গাড়ি আছে না, আমি যেহেতু বিয়ে করব, আমি গাড়ি লইয়ে যাবো না, আমার বাইরের কেন গাড়ি লইয়ে কবর বাড়িতে এসে তারপরে আমার বাড়ির গেটের সামনে, লাকির ফের মুন্সিবাড়ির গেটের সামনে কেন বইয়ে থাকতে হবে, তাও থাকলো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, মানে ন্যারেটিভটা কি, ঠিক আছে, জানাজানি না হয়, তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ওই যে ছোটটা তো আগেই ভাগ্য দিয়ে বিয়ে হয়েছে, ঠিক শেষ মুহূর্তে এসেও যদি আমি যদি জানতে পারি ব্যাপারটা, তাহলে তো এই বিয়ে এটাও ক্যান্সেল হয়ে যেতে পারে, আর ওইটার কপালে কুফাটা লাগতে পারে, ঠিক আছে। কিন্তু যাই হোক, কুফা তো শেষ পর্যন্ত লাগলোই, নিজের হাতে নিজেই কুফাটা লাগাইলো, ঠিক আছে। যাক, অনেক কথা কইলাম, আল্লাহ পাক যদি সময় দেয়, যদি আপনারা শোনেন, তাহলে আরো বলবো, আরো অনেক কথা আছে, বলার আছে। ওই যে কথা বলা দিছিলেন যে বিয়ের 3 দিন পরেই আমার সাথে ঝগড়া, ওই বলতে ওই কিরা কি কইছে না কইছে, ওই শুরু হয়ে গেছে, ঠিক ওই রকম আরো অনেক কথা আছে, বলতে হবে, বলবো। আসসালামু আলাইকুম।